দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সোনালী নিউজের পক্ষ থেকে। যুক্ত আছে আমি সাজিদুল সজীব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অর্থাৎ জরুরি বিভাগের ঠিক সামনে। বাস্তব অভিজ্ঞতা থেকে জরুরি বিভাগ নিয়ে আপনাদের একটি গল্প শোনাতে চাই। গতকাল একটি বাসে আমি সেন্সলেস অবস্থায় একজন রুগীকে পাই এবং তাকে সাথে করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসি। মূলত তিনি বাসে ব্যাংকে যাচ্ছিলেন মোটা অঙ্কের টাকা নিয়ে, এবং ছিনতাইকারীরা বাসে তাকে অজ্ঞান করে মোটা অঙ্কের টাকা ছিনে নিয়ে যায়। এর পরবর্তীতে তাকে অজ্ঞানরত অবস্থায় আমি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসি। নিয়ে আসার পরে অজ্ঞানরত ব্যক্তি তার চিকিৎসা পেতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, কতগুলো প্রসিডিউরের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে এবং ঠিক কতক্ষণ পরে তার চিকিৎসা শুরু হয়েছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। আমি প্রথমেই আসি ঢাকা মেডিকেল কলেজে আসার পরে একটি স্ট্রেচারে করে তাকে নামানো হয়, এবং আমি পরবর্তীতে জানতে পারি যে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। রোগীর সাথে কোনো আত্মীয় স্বজন ছিলেন না। ঢাকা মেডিকেলের একজন কর্তব্যরত একজন সহায়কের একটা বয়ের সাথে আমি স্ট্রেচারে তাকে নিয়ে যাই। প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। টিকিট সংগ্রহ না করে চিকিৎসা শুরু করা যায় না। টিকিট সংগ্রহ করার পরে এরপর পদ্ধতি হচ্ছে 1 নম্বর রুমে, অর্থাৎ সামান্য একটু ভিতরে গেলেই 1 নম্বর রুম আছে। সে 1 নম্বর রুম থেকে মেডিকেল অফিসারের একটা স্বাক্ষর সহ একটা সিল লাগবে সেই টিকিটের উপরে। তিনি সরাসরি রুগী দেখবেন না, তিনি সাথে স্বাক্ষর সিল করে দিবেন এবং কী কী ইনফরমেশন আর বাকি যা ইনফরমেশন সেটা নেবেন। টিকিট কাউন্টার থেকে একবার ইনফরমেশন নিয়েছেন, বয়স কত, কী নাম সেটা, এবং তিনিও জাস্ট একই কাজই করলেন। মেডিকেল অফিসার রুগীর কাছে একবার আসলেনও না বা দেখলেন না কী অবস্থা। যাই হোক, মেডিকেল অফিসার কাছ থেকে সিল স্বাক্ষর নিয়ে আমাকে বলা হলো 3 নম্বর রুমে যেতে। সেখান থেকে রুগী নিয়ে আমরা 1 নম্বর রুম থেকে পাশেই 3 নম্বর রুম, সেখানে গেলাম এবং সেখানে তাকে চিকিৎসার জন্য প্রাথমিক তার শুধু হার্টবিটটা চেক করলেন, তার প্রেশারটা চেক করলেন। চেক করে তিনি যে অজ্ঞানত অবস্থায় আছেন সেটার জন্য যে আর বাকি তাকে জ্ঞান ফেরানোর জন্য বা তার সুস্থ সুস্থবার জন্য যে সেখান থেকে আর কোনো চিকিৎসা দেওয়া হলো না। আমাকে বলা হলো যে 1 নম্বর রুমে আবার যেতে, কারণ ওই রোগীর ঠিক গন্তব্য কোথায়, ঢাকা মেডিকেল কলেজের সে কোথায় চিকিৎসা নিতে পারবে সেটা আবার সে 1 নম্বর রুমেই বলতে পারবে। আমি আবার সে 1 নম্বর রুমে গেলাম। 1 নম্বর রুমে গিয়ে বললাম, এবং তিনি তখন বললেন যে ওখানে যেহেতু চিকিৎসা পাচ্ছে না 3 নম্বর রুমে, সুতরাং আপনাকে নতুন বিল্ডিংয়ের নিচতলায় মেডিসিন ডক্টরের একটা চেম্বার আছে, সেখানে যেতে হবে। মেডিসিন ডক্টরের চেম্বারে আমি তাকে নিয়ে গেলাম। এখান থেকে প্রায় 60-70 মিটার দূরে নতুন বিল্ডিং। সেখানে গেলাম। সেখানে গিয়ে ডক্টর দেখলেন। ডক্টর দেখার পরে ডক্টর রোগীর কাছে গেলেন না, তিনি সিটেই বসে আছেন তার সিটে, এবং তাকে জিজ্ঞেস করলাম এরকম একটা রোগী নিয়ে আসা হয়েছে, সেখান থেকে আপনার এখানে পাঠিয়েছে। তিনি বললেন যে আমার এখানে কেন পাঠাবে। তিনি এই আমার যে রিসিপ্টটা অর্থাৎ যে টিকিটটা আমি কিনেছিলাম সেই টিকিটটা চেক করে বললেন যে এই রোগী তো আমার কাছে পাঠানোর কথা না। এরপরে তিনি বিস্তারিত শুনলেন কী কী হয়েছে না হয়েছে। আমি বললাম যে এই ঘটনা, তিনি এখন অজ্ঞানত অবস্থায় আছেন, তাকে চিকিৎসাটা করা প্রয়োজন। এরপরে তিনি কাগজে লিখে দিলেন যে দিস ইজ এ পুলিশ কেস, প্লিজ প্রোভাইড দ্য ইনজুরি রিপোর্ট। আমি লেখা দেখে বললাম যে ওনার শরীরে তো কোনো ইনজুরি নাই, উনি হচ্ছে অজ্ঞান করেছেন, ওনার শরীরে কোনো ক্ষতর চিহ্ন নাই বা কেউ যে আঘাত করেছে সেই চিহ্ন নাই, তিনি বাসেই ছিলেন, ছিনতাইকারী নিয়ে গেছে। বলছে যে এটা পুলিশ কেস, এটা আমি চিকিৎসা করতে পারবো। আমাকে বলা হলো যে আপনি আবার 1 নম্বর রুমে যান। আমি আবার 1 নম্বর রুমে গেছি যে এই পুলিশ কেসের জন্য, পুলিশ কেস নাকি এটার জন্য একটা রিপোর্ট লাগবে, ইনজুরি রিপোর্ট, আপনারা একটু যদি লিখে দেন আর কি। বলছে ওখান থেকে লিখে দিলেই হবে। 1 নম্বরে গিয়েছি। 1 নম্বর থেকে বলা হচ্ছে যে এটা কেন আমার কাছে পাঠাবে, এটা তো হচ্ছে পুলিশ কেস না, আর ওনার শরীরে তো ইনজুরির কথা আমরা শুনিনি, সুতরাং সেখান থেকে আমাদের এখান থেকে কিছু করণীয় নেই, আপনাকে ওখানেই যেতে হবে। আমরা আবার রোগীকে সেই 101 নম্বর রুমে নিয়ে এসেছিলাম, দুঃখিত শুধু 1 নম্বর রুমে নিয়ে এসেছিলাম। সেখান থেকে আবার নিয়ে গেলাম নতুন বিল্ডিংয়ে সেই ডক্টরের কাছে যিনি ইনজুরি রিপোর্ট চেয়েছিলেন। ওনাকে বলা হলো যে ওনাকে বললাম যে যেহেতু ইনজুরি ওনার শরীরে নাই, ও কোনো ইনজুরি রিপোর্ট দিতে পারবে না। উনি আবার আমাদের পাঠালেন 4 নম্বর রুমে, বললেন যে আপনি 4 নম্বর রুমে যান। 4 নম্বর রুমটা হচ্ছে যারা কাটা ছেঁড়া রোগী আসেন, অর্থাৎ অ্যাক্সিডেন্টে অনেক বড় ক্ষত হয়েছে, কেটে গিয়েছে, এরকম রোগী আসেন 4 নম্বর রুমে। সার্জারির মাধ্যমে মূলত চিকিৎসা দেওয়া হয়। সেখানে আমরা গেলাম।
সেখানে আমরা গিয়ে বললাম যে এই অবস্থা, রোগীর এখনও অজ্ঞানরত অবস্থায় আছে, আমরা এসেছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল। তিনি বলেন যে এই রোগী তো আমার এখানে চিকিৎসা পাবে না। আমরা চিকিৎসা দেই যারা কাটাছেঁড়া নিয়ে আসে, অ্যাক্সিডেন্ট করে আসে, তাদের শরীরে ক্ষত থাকে, সেই রোগীদের। আমার রোগী তখন অজ্ঞান অবস্থায় আছে, তখনও আমরা চিকিৎসা শুরু করতে পারিনি। সেখান থেকে বলা হলো আপনি আবার 1 নম্বর রুমে যান, সেখানে যেখানে মেডিকেল অফিসার বসেন। 1 নম্বর রুমে গেলাম। 1 নম্বর রুম থেকে তখন বিস্তারিত শুনে তারপরেও তিনি একবারও রোগীর কাছে উঠে আসলেন না যে রোগীর কী অবস্থা দেখি, কখন কোথায় চিকিৎসা লাগবে। সেখান থেকে তিনি সরব বললেন যে ঠিক আছে, তাহলে আপনি এখন ভর্তি করিয়ে দেন, 602 নম্বর রুমে চলে যান। 602 নম্বর রুমে যাওয়ার আগে নতুন বিল্ডিংয়ে আবার তাকে এন্ট্রি করতে হয়, আর কি প্রসিডিউর আছে। ততক্ষণে রোগীর স্বজনরা চলে এসেছেন এবং তাদেরকে আমি একজন পাঠালাম যে আপনি ওখানে গিয়ে এন্ট্রি করেন, আমি ওখানে 602 নম্বর রুমে যাই, দেখি আগে চিকিৎসা শুরু করতে পারি কিনা। 602 নম্বর রুমে রোগীকে আগে নিয়ে গিয়েছি, তখনও আমার রোগী অজ্ঞান অবস্থা আছে। ডক্টরকে বলেছি যে এই অবস্থা, আমার কাছে এই টিকিটটা আছে এবং মানে টিকিটের ছবিটা দেখেছি, টিকিটটা নিয়ে যেহেতু ভর্তি করানো লাগবে, ভর্তির ইনফরমেশন ওই জায়গায় নিয়ে গেছে, ছবিটা দেখেছি যে এই রোগীকে আমি নিয়ে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আপনি একটু চিকিৎসা শুরু করেন, ওরা ভর্তি প্রক্রিয়াটা না হয় শেষ করে আসছে। ডক্টর বলেন যে ভর্তির কাগজ ছাড়া আমি এই রোগীর চিকিৎসা শুরু করতে পারবো না। ডক্টরকে আমি অনুরোধ করলাম যে রোগীটার একটু চিকিৎসা শুরু করেন, কী কী মেডিসিন লাগবে একটু বলেন, দ্রুত এনে দেই। তিনি কোনো ধরনের চিকিৎসা শুরু করলেন না কাগজ ছাড়া। এর পরবর্তীতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে সে কাগজ নিয়ে আসলো। তারপরে ডক্টর আমাকে জিজ্ঞেস করছেন ওনার সাথে কী হয়েছে। তো আমার পাশে একজন মহিলা ছিলেন, তিনি আবার বলছেন যে তিনি কোনোভাবে ঘটনাটা শুনেছেন, যেহেতু আমি একটু কিছুক্ষণ আগে এসেছি। তো তিনি আবার বলছেন যে ওনাকে অজ্ঞান টজ্ঞান করেছে আর কি। তো এই শুনে তার পাশে যে ডক্টর আছে তিনি আবার আলোচনা শুরু করলেন তার সাথে, আচ্ছা ওনাকে মনে হয় অজ্ঞান টজ্ঞান করেছে, মানে ব্যাপারটা তারা এমনভাবে নিচ্ছিলেন যে ব্যাপারটা খুব সস্তা ব্যাপার। আমি ডক্টরকে বললাম যে আমি তো ঘটনাস্থলে ছিলাম, তো আমার মনে হয় আমার কাছে শুনলে ভালো হয় আর কী হয়েছিল। এই কথা বলাতে ডক্টর খুবই রাগ করলেন, রেগে গেলেন যে আপনার কি মনে হয় যে আমরা শুধু গল্প করছি। আমি বললাম যে না, ঘটনা আপনি যেহেতু জানতে চাচ্ছেন আমার কাছে শুনলে ভালো, আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম। সেখান থেকে তিনি একটু রুট আচরণ করলেন আমার সাথে। যাই হোক, আমি পরে দুঃখিত করে বললাম তো আপনি চিকিৎসাটা শুরু করুন। তারপরে ওই রোগী প্রাথমিক চিকিৎসাটা পেল, অর্থাৎ ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রোগী নিয়ে আসার পরে কমপক্ষে 1.5 ঘন্টা পরে এখানে ওখানে দৌড় পেরে তারপরে আমার রোগী চিকিৎসা পেয়েছে। এই যদি হয় জরুরি বিভাগের অবস্থা, তাহলে যে মৃত্যু পথযাত্রী সে যদি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসে, তাহলে চিকিৎসা শুরু করতেই হয়তো তার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ঢাকা মেডিকেল কলেজ রাজধানীর নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর একটি আশা ভরসার জায়গা। সেই জায়গার জরুরি বিভাগ আরও শক্তিশালী হোক, রোগী আসার সাথে সাথে চিকিৎসা পাক, এমনই প্রত্যাশা আমাদের সকলের। সাজিদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।